সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলারের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। 24 ঘন্টায় হাম ও সন্দেহজনক হামে 10 জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি 1261 জন। বিশ্ব গণমাধ্যম দিবসে সাংবাদিকদের হতাশা, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী, তথ্যমন্ত্রী। নাগরিকদের বাকিতে কেনাকাটার সুযোগ ইরানে, যুদ্ধসহ নানা কারণে আর্থিক চাপে তেহরান। সারা দেশে গত 24 ঘন্টায় হাম আক্রান্ত ও সন্দেহজনক হামে 10 জনের মৃত্যু হয়েছে। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছে 1261 জন। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত 15 মার্চের পর থেকে হামে 50 জনের মৃত্যু হয়েছে। এছাড়া সন্দেহভাজন হামে মৃত্যুর সংখ্যা 244 জন। আর 15 মার্চের পর থেকে নিশ্চিত হাম আক্রান্ত হয়েছে 5313 জন। একই সময় সন্দেহভাজন হাম আক্রান্তের সংখ্যা 40,491 জন। এখন পর্যন্ত হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছে 27,816 জন এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 20,090 জন। আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। বাংলাদেশে এমন সময় দিনটি পালিত হলো যখন বহু সাংবাদিক হত্যাসহ অন্যান্য মামলায় জর্জরিত। তাদের কয়েকজন এখনও কারাগারে। এটি নিয়ে চরম হতাশা প্রকাশ করেন মানব জমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন অবশ্য বলছেন, বর্তমান সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী এবং সাংবাদিকদের কারাগারে নেওয়ার বিপক্ষে। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রোববার পালিত হয় বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এবারের প্রতিপাদ্য শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন, মানবাধিকার উন্নয়ন, নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার। এ উপলক্ষে সকালে রাজধানীতে বর্ণাঢ্য র্যালির আয়োজন করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। পরে তথ্য ভবনে জবাবদিহির সংস্কৃতি প্রতিষ্ঠার প্রধান সহযাত্রী স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম শিরোনামে আলোচনা সভা হয়। এতে জ্যেষ্ঠ সাংবাদিকেরা বক্তব্য রাখেন। সাংবাদিকদের ওপর রাষ্ট্রীয় নিপীড়ন ও মামলা হামলার তীব্র সমালোচনা করেন মানব জমিনের সম্পাদক। আজকে যারা জেলখানায় আছেন, কেউ পলাতক আছেন, তাদের বিরুদ্ধে হাজারো অভিযোগ থাকতে পারে, কিন্তু এরা খুনের মামলা দিলেন কেন? আর খুনের মামলা চলতে থাকবে কেন? তারা বিনা বিচারে আটক থাকবেন কেন? আমরা বলবো না যে তার মামলা প্রত্যাহার করে তাদেরকে মুক্তি দেন, তা না, জামিনটা অন্তত দেন, কিন্তু ঢালাও খুনের মামলা বিনা বিচারে আটক রাখা, এটা এই গণমাধ্যম দিবসে, মুক্ত গণমাধ্যম দিবসের যে চেতনা, এটা সম্পূর্ণ পরিপন্থী। অপসাংবাদিকতা রোধে সংবাদ কর্মীদের নিবন্ধনের আওতায় আনার প্রয়োজন বলে মত দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান। সাংবাদিকদের নিবন্ধন ও তালিকাভুক্তি অবশ্যই করতে হবে। এ কাজ দ্রুত সম্পন্ন হলে আশা করি সংবাদপত্র ও সাংবাদিকরা মান উন্নয়ন, সংরক্ষণ ও অপসাংবাদিকতা দূর হবে। তথ্যমন্ত্রী জানান, তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চান। বিনা অপরাধে কোনো সাংবাদিক কারাগারে থাকুক, সরকার তার সমর্থন করে না। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বিনা অপরাধে আমরা কোনো সাংবাদিক কারাগারে থাকুক, আমরা তা চাই না। জামিন পাওয়া তো মৌলিক অধিকার, জামিন পাওয়ার অধিকার থেকে তার বঞ্চিত হওয়ার কোনো কারণ নাই। আর আমাদের সরকার তো সেই পরিমাণ শক্তিশালী না, বা ওই মানসিকতা করে না যে বিচার ব্যবস্থাকে সে প্রভাবিত করবে। তা আমরা করতে চাই না এবং করবো না। আর এই মামলা আমরাও দেখি, আমাদের সরকার আমলে এগুলো হয় নাই। নীতিগতভাবে সমস্ত ধরনের সাংবাদিকদেরকে আইনের আওতায় যতটা সম্ভব তাকে পেশাগত সহযোগিতা দেওয়া হবে। 2025 সালের আগস্টে দেওয়া টিআইবি তথ্য অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় সারা দেশে 496 জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন। এর মধ্যে 266 জনকে অভ্যুত্থান সংক্রান্ত হত্যা বা সহিংসতার মামলায় আসামি করা হয়েছে। তাদের অনেকে এখনো কারাগারে আছেন। বাংলাদেশ প্রেস কাউন্সিলের স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। মেধা, দক্ষতা ও সততাই হবে জনপ্রশাসনে নিয়োগ ও মূল্যায়নের মূলনীতি। আজ 4 দিনের ডিসি সম্মেলন উদ্বোধন করে এ কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্তমান সরকার জনগণের আকাঙ্ক্ষা গুরুত্ব দিয়ে জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন করবে বলে জানান প্রধানমন্ত্রী।
সম্ভাবনার দিক। রবিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সারা দেশের জেলা প্রশাসকদের নিয়ে 4 দিনের ডিসি সম্মেলন শুরু হয়। এতে বিভাগীয় কমিশনাররাও অংশ নেন। প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিগন্তে এগিয়ে যাচ্ছে আপনার উপস্থিত ছিলেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরাও। সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি জেলা প্রশাসকদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। জনপ্রশাসন যদি সঠিকভাবে কাজ করে তাহলে অবশ্যই জনগণের রায় যে প্রতিফলিত হয় সেটি আপনারা প্রমাণ করেছেন 12 তারিখের নির্বাচনে। আমরা চাই সততা, মেধা এবং দক্ষতাই হবে জনপ্রশাসনের নিয়োগ, বদলি কিংবা প্রমোশনের মূল নীতি। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে একটি দক্ষ জনপ্রশাসন গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন তারেক রহমান। শুধুমাত্র পদোন্নতি কিংবা নিজেদের পছন্দের জায়গায় পোস্টিং এর জন্য পেশাদারিত্বের সঙ্গে আপোষ করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা সাময়িকভাবে হয়তো লাভবান হতে পারেন, তবে সেটি সার্বিকভাবে জনপ্রশাসনের দক্ষতা এবং নিরপেক্ষতার উপরে একটা নেতিবাচক প্রভাব ফেলে। সুতরাং জনপ্রশাসনের কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি। সরকারের প্রধান নির্বাহী বলেন, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে নির্বাচনী ইশতেহার ও জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে। নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ, আমরা সেই সকল কিছুর অর্থাৎ আমাদের ম্যানিফেস্টো এবং জুলাই সনদ, এটার প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে চাই। আমরা এ ব্যাপারে বদ্ধপরিকর। বিদ্যুতের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে জেলা প্রশাসকদের কার্যকর ভূমিকার উপর জোর দেন প্রধানমন্ত্রী। সন্ধ্যা 7টার পরে আমরা চাইছি যে বিভিন্ন মার্কেট প্লেসগুলোতে যাতে বিদ্যুৎ ব্যবহার না হয়। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। খেয়াল রাখতে হবে। ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে বিএনপি গণভোট নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন এনসিপির নেতারা। জুলাই জাতীয় সনদ অস্বীকারের মাধ্যমে সরকার ফ্যাসিবাদী শাসনের দিকে এগিয়ে যাচ্ছে অভিযোগ করে আন্দোলনের মাধ্যমে তা বাস্তবায়ন করতে বাধ্য করার হুঁশিয়ারি দেন তারা। জাতীয় নাগরিক পার্টির জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশনে এসব কথা বলেন তারা। জাতীয় নাগরিক পার্টির সংস্কার বাস্তবায়ন কমিটির উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হয় জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশন। কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দিনব্যাপী এই আয়োজনে রাজনৈতিক নেতৃবৃন্দ, অ্যাক্টিভিস্ট, নীতি নির্ধারক ও বিশেষজ্ঞ সহ দেশের অর্থনীতি খাতের বিশ্লেষকরা উপস্থিত ছিলেন। সংসদ ও রাজপথে আন্দোলনের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের হুঁশিয়ারি দেন এনসিপি নেতারা। ক্ষমতার বাহানায় বিএনপি সরকার আর সংস্কার করতে চায় না। তারা ক্ষমতাকে নিরঙ্কুশভাবে উপভোগ করতে চায়, কিন্তু নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিত্বের উপরে যে দায়িত্ব অর্পিত হয় সেটাকে ক্ষমতার দৃষ্টিতে দেখার যে মানসিকতা, সেখান থেকে তারা এখনো বের হয়ে আসতে পারেননি। এই যে রাজনীতির একটা পরিবর্তন এসছে, এই যে সংস্কার নিয়ে এনসিপি দাঁড়িয়েছে, আমি আমাদের সরকার দলে যারা আছে তাদেরকে অনুরোধ করব যে আপনারা এই সংস্কারের পথেই হাঁটেন। যেই পথে হাঁটছেন এই পথটা আসলে জনগণ পছন্দ করছেন না। বক্তারা বলেন, আওয়ামী লীগের শাসনামলে মেগা প্রজেক্টের নামে মেগা ডাকাতি হয়েছে। এরকম ডাকাতি তারা আর দেখতে চান না। বাংলাদেশের বিগত 16 বছরে আমরা দেখেছি মেগা প্রজেক্টের নামে মেগা ডাকাতি হয়েছে, এবং এগুলোর মধ্য দিয়ে দিন শেষে আমাদের যে প্রয়োজনীয় যে মেগা প্রজেক্টগুলো ছিল সেগুলোকেও দীর্ঘমেয়াদে বাংলাদেশের মানুষের উপরে, দেশের উপর একটা বোঝা হিসেবে অবতারণ করা হয়েছে। বর্তমানে সরকারি বিএনপি রয়েছে, আমরা তাদেরকে আহ্বান করব যে বাংলাদেশে যেন আগামীতে আর মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি না হয়। আমাদের গভর্নমেন্টের অনেক মুড সুইং হয়, মানে গভর্নমেন্ট আসলে কি এটা বোঝা যাইতেছে না। মানে এটা আসলে হাসিনার সময় না একটা বোঝা যাইতো যে ডিসিশনটা দিন শেষে কে নেয়। মানে দিন শেষে দেখবেন ডিভোর্সের প্রবলেমও দিন শেষে ডিসিশন দেয় হাসিনা।
দিন শেষে সবাই দৃষ্টি আকর্ষণ করতে হাসিনার। তো এখন আসলে এই জায়গায় মানে ডিসিশনটা আমার কাছে মনে হইতেছে দেয়ার আর সো মেনি গভর্নমেন্টস উইদিন দ্য গভর্নমেন্টস। ভোটার মানেই তো কর্মী না, যারা ভোট দিয়েছিল যে বিএনপি এসে এইগুলোর সংস্কার করবে তারাও এখন বিট্রেট ফিল করছে। সেজন্য আমাদের এখন আবার রিঅর্গানাইজ হইতে হবে। সংস্কার আদায় করে নিতে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান বক্তারা। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। ঈদুল আজহায় কোরবানির পশুর ঘাটতি হবে না জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। দুপুরে সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, এবছর চাহিদার তুলনায় প্রায় 22 লাখেরও বেশি পশু উদ্বৃত্ত থাকবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, কোরবানিযোগ্য গবাদি পশু রয়েছে 1,23,33,840টি। বিপরীতে কোরবানির চাহিদা ধরা হয়েছে 1,01,06,334টি। সে হিসেবে 22,27,506টি পশু উদ্বৃত্ত থাকবে। সারা দেশে 3,500 হাটের পাশাপাশি রাজধানীতে 27টি পশুর হাট ইজারার জন্য প্রস্তুত করা হয়েছে বলেও জানান মন্ত্রী। সীমান্ত দিয়ে অবৈধভাবে কোরবানির পশু দেশে ঢুকতে না পারে সেজন্য কঠোর নজরদারি করার কথাও জানিয়েছেন তিনি। এই মুহূর্তে আমাদের খামারিদের কাছে গরু, ভেড়া এবং ছাগল সব মিলিয়ে আমাদের কোরবানির যে পরিমাণ সেটা 1 কোটির উপরে আছে। আমরা আশা করি পশুর চাহিদা যা আছে ওই পরিমাণ আমাদের খামারিদের আমাদের দেশেই এই মুহূর্তে উৎপাদন আছে। সুতরাং কোরবানির পশুর প্রশ্নে এখানে শর্টেজ পড়ার কোনো সম্ভাবনা নাই। যুদ্ধ, মুদ্রাস্ফীতি, মন্দা ও অর্থনৈতিক সংকটের চাপে পিষ্ট তেহরান। সেখানে প্রতি বেলার খাবার আর নিত্যপণ্য কিনতেই হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। এমন পরিস্থিতিতে জনগণের জন্য নিত্য প্রয়োজনীয় পণ্য বাকিতে কেনার সুযোগ দিচ্ছে ইরান সরকার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর আগে থেকেই ইরানের তীব্র অর্থনৈতিক সংকট ও রেকর্ড মূল্যস্ফীতির কারণে হিমশিম খাচ্ছিলেন সাধারণ নাগরিকরা। গত মার্চে দেশটিতে মূল্যস্ফীতি বেড়ে 70% বেশি দাঁড়িয়েছিল। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে গত ডিসেম্বরে দেশ জুড়ে বিক্ষোভ করেন অনেক মানুষ। এই অবস্থায় দেশটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা ভঙ্গুর অর্থনীতিকে আরও বিপর্যস্ত করে তুলেছে। এই পরিস্থিতিতে নাগরিকদের জন্য নতুন সহায়তা পরিকল্পনা চালু করেছে ইরান সরকার। ইরানি গণমাধ্যম জানিয়েছে, এর আওতায় ইরানের নাগরিকরা বাকিতে প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন, আর ঋণ পরিশোধে সরকার সহযোগিতা করবে। সরকারি সহায়তাপ্রাপ্ত পরিবারগুলো প্রতি 2 মাসে একবার নির্ধারিত দোকান থেকে প্রয়োজনীয় পণ্য বাকিতে সংগ্রহ করতে পারবে। তবে কেনাকাটার মোট পরিমাণ তাদের প্রাপ্ত সরকারি সহায়তার অঙ্কের বেশি হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এই উদ্যোগে অর্থায়ন করবে বেসরকারি খাতের বিভিন্ন কোম্পানি। এরই মধ্যে দেশটির পাড়া মহল্লার ছোট দোকানগুলোতে বাকিতে কেনাকাটার পুরনো ঐতিহ্য ফিরে এসেছে। সাধারণ মানুষ প্রয়োজনীয় পণ্য বাকিতে কিনছেন এবং মাস শেষে বেতন পেলে তা পরিশোধ করছেন। পাশাপাশি কিছু অনলাইন প্ল্যাটফর্মও এই সুবিধা দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই ব্যবস্থাটি আপাত দৃষ্টিতে জনগণের জন্য কিছুটা স্বস্তিদায়ক মনে হলেও এটি মূলত ইরানের অর্থনীতির চরম বিপর্যস্ত পরিস্থিতি এবং জনগণের ক্রয় ক্ষমতা শূন্যের কোঠায় নেমে আসারই প্রতিফলন। 2012 সালে ইরানে মাথাপিছু আয় ছিল প্রায় $8,000। সেখানে 2024 সালে দেশটিতে মাথাপিছু আয় কমে দাঁড়িয়েছে মাত্র $5,000। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে যুদ্ধবিরতির মাঝেও প্রতিদিনই হামলা ও হত্যা চালাচ্ছে ইসরায়েল। উপত্যকাটিতে সবশেষ হামলায় আরও 7 জন নিহত হয়েছেন। এতে করে এই ভূখণ্ডে 2023 সালের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 72,608 জনে। নিহতদের এই তালিকায় হাজারো ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিদের হিসাব করা হয়নি। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের মতে গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এই পর্যন্ত ইসরায়েলি হামলায় 828 জন নিহত হয়েছেন। খেলার খবর। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ 2025
থেকে 27 চক্রের অংশ হিসেবে 2 ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ এসে পৌঁছেছে পাকিস্তান দল। সকালে প্রথম ভাগে ঢাকায় পা রেখেছে দলটি, তবে পিএসএল এর ফাইনাল থাকায় বাকি সদস্যরা আসবেন পরের দফায়। এই সফরে পাকিস্তান দল 2টি টেস্ট ম্যাচ খেলবে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে। 2 ম্যাচের সিরিজটি হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম টেস্ট আগামী 8 মে শুরু হবে ঢাকায়, 16 মে দ্বিতীয় টেস্ট সিলেটে শুরু হবে। এর সাথে শেষ করব দীপ্ত সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। 24 ঘন্টায় হাম ও সন্দেহজনক হামে 10 জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি 1261 জন। বিশ্ব গণমাধ্যম দিবসে হতাশ সাংবাদিকরা, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী তথ্যমন্ত্রী। নাগরিকদের বাকিতে কেনাকাটার সুযোগ ইরানে, যুদ্ধসহ নানা কারণে আর্থিক চাপে তেহরান। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।